বিশ্বস্ত দার্শনিক সমাজ বিপ্লবের অন্যতম দিশারি সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের আজকের জন্মদিনটা এই 5 মে, এটা তার 202তম জন্মদিন। সেই জন্মদিনে বিশ্ব বিপ্লবের অন্যতম তত্ত্বের নির্মাতা হিসেবে গোটা পৃথিবীর শোষণ মুক্তির অন্যতম নেতৃত্ব হিসেবে কার্ল মার্কসের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্পূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সামান্যভাবে একটু সহজবদ্ধভাবে যদি আমরা মার্ক্সবাদ আজকের বিশ্ব পরিস্থিতি, যেটাকে হয়তো শিরোনামে বলা হয়েছে আবদ্ধ বিশ্বে, আবদ্ধ বিশ্ব বা অন্য কথায় করোনা বিশ্বে মার্ক্সবাদ সে সম্পর্কে আলোচনা। তবে আলোচনার শুরুতেই এটা জানিয়ে রাখা ভালো যে একজন আমাদের এই সময়ে অন্যতম মার্ক্সবাদী তাত্ত্বিক শিক্ষক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য, তিনি যে অসাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে একটি দলিলকে উপস্থাপন করেছেন, যে দলিলটি আমার মতে এটা গোটা ভারতবর্ষের পরিস্থিতিতে যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে বামপন্থী কর্মী বন্ধুরা আছেন, তাদের কাছে আমাদের লড়াইটা, সেই লড়াইটা কিভাবে এগোবে, কিভাবে আমরা তার পরবর্তী পদক্ষেপগুলো তৈরি করব, সে সম্পর্কে একটা সুস্পষ্ট দিশা সেটা দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং আমার মতো অর্বাচীনের পক্ষে মার্ক্সবাদের কোনো সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া বা সেটাকে খুব তাত্ত্বিকভাবে আলোচনা করাটার স্পর্ধা দেখানোটা ঠিক হবে না। বরং আমি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মার্ক্সের নিজস্ব সময়, তার পরবর্তীতে যে পর্যায়ক্রমে যে ট্র্যাজেক্টরিটা আছে, সময়ের যে ট্র্যাজেক্টরি, এই যাত্রাপথের যে পরিক্রমাটা, সেই পরিক্রমাটার কিছু কিছু বিন্দু নিয়ে আমরা যদি কথা বলতে পারি। মার্ক্সবাদ সেটা বামপন্থীদের কাছে, গোটা পৃথিবীর যারা মার্ক্সবাদে বিশ্বাস রাখেন তাদের কাছে যে বস্তুর যে নিজস্ব পরিবর্তনশীলতা, তার গতিশীলতা, সেই গতিশীলতাটাকে সামনে রেখে সেটাকে বুঝে দ্বান্দ্বিক সম্পর্কগুলোর মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন, সেই সমাজ পরিবর্তনে একটি অভ্রান্ত তথ্য হিসেবে যেটা গতিশীল, চলমান এবং প্রত্যেকটি পর্যায়ের মধ্যে দিয়ে যার একটা ব্যাখ্যা সম্ভব, যার পরিবর্তে বা বিকল্প হিসেবে আজ অব্দি 200 বছরের উপর চলে গেছে জন্মের পরে মার্ক্সের, আজ অব্দি তার কোনো বিকল্প, কোনো তত্ত্ব, যে তত্ত্ব গোটা পৃথিবীর মানুষের মুক্তি এনে দিতে পারে, তেমন কোনো তত্ত্ব সেটা পুঁজিবাদী সমাজও আমাদের সামনে হাজির করতে পারেনি। মার্ক্সবাদের বিরুদ্ধে বলা হয় এরম ভাবে, অনেকদিন ধরে এটা আছে, যারা বিরোধী শিবিরের মানুষ, বিশেষ করে যারা পুঁজিবাদী সংস্কৃতি এবং পুঁজিবাদী উৎপাদনের সঙ্গে জড়িত, তো তার সবচেয়ে বড় মুনাফা ভোগী, তারা মার্ক্সবাদকে বলেন যে মার্ক্সবাদ আসলে মার্ক্সিজম ইজ ফিনিশড, মার্ক্সিজম শেষ হয়ে গেছে, তার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং সেটা প্রমাণ করার জন্য তারা বলেন যে মার্ক্সের সময়ে, অর্থাৎ 19বিংশ শতাব্দীর মধ্যভাগে, তখন যেরকম ভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে এসেছিল কারখানাগুলো, যার চিমনির ধোঁয়াতে লন্ডন শহর আচ্ছন্ন হয়ে যেত, সেই কারখানা, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব ফুড রাইটস, খাবার নিয়ে
দাঙ্গা, সেই দাঙ্গা এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় রকম অসাম্য এবং সেই সঙ্গে সঙ্গে দারিদ্র্য, অসুস্থতা এবং একটা বিশাল সংখ্যার শ্রমিক বাহিনী, সেই ছবিটা আসলে আর কোথাও এক্সিস্ট করে না, সেটা আর নেই কোথাও হয়েছে। তার ফলে সেই যে সমাজ ব্যবস্থাটা, অর্থাৎ পুঁজির অগ্রগতির প্রথম যে পর্যায়টা, সেই পর্যায়টা শিল্প বিপ্লবের পরবর্তী অধ্যায়, তার ইমিডিয়েট যে আফটারমাথ, তার মধ্যে দিয়ে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, একটা শিল্পীয় পুঁজিবাদের একটা নির্মাণ হয়েছিল, সেই নির্মাণের অবস্থানটা নেই, সেটা শেষ হয়ে গেছে। সুতরাং মার্ক্সবাদ তখন যেভাবে ব্যাখ্যা করেছিলেন সমাজকে, আজকে তিনি তা করতে সেটা পারবেন না, সেই মার্ক্সবাদের সেই শক্তিটা নেই। তো আমরা দেখি যে যারা এই কথা বলেন তাদের আমরা যদি এইভাবে কাউন্টার করতে পারি, তাহলে আমরা দেখব যে মার্ক্স নিজেই আসলে পুঁজির চরিত্র নির্ধারণে বিভিন্ন রকমের বিভিন্ন ফেজে পুঁজির তার জীবদ্দশার মধ্যে পুঁজির যেরকম ভাবে পরিবর্তন হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রগুলোর পরিবর্তন ঘটেছে, সেটাকে খুব চমৎকার ভাবে তার সঙ্গে সঙ্গেই তার প্রত্যেকটি পর্যায়ে একটা করে তার ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাগুলি খুব গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন। মার্ক্স বলেছেন, বিভিন্ন নামকরণ করেছেন, তাকে সংজ্ঞায়িত করেছেন। বলা হয়েছে বাণিজ্য পুঁজি প্রথম পর্যায়ে, একেবারে প্রথম ন্যাশনাল ক্যাপিটালিজমের সময়কার বাণিজ্যিক পুঁজি। তারপরে কৃষিক্ষেত্রের অগ্রগতির ক্ষেত্রে কৃষিতে বিনিয়োজিত পুঁজি, তার সঙ্গে সঙ্গে শিল্পীয় পুঁজি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালের সঙ্গে সঙ্গে তারপরের ধাপটাতে একচেটিয়া পুঁজি একচেটিয়া হয়ে গেছে, একচেটিয়া পুঁজি, মনোপলি ক্যাপিটাল থেকে এগিয়ে গিয়ে লগ্নি পুঁজি, ফিন্যান্স ক্যাপিটাল, এবং তারপরেও যে সাম্রাজ্যবাদী পুঁজি, যে অন্য দেশকে দখল করে সেখানকার পুঁজি বিনিয়োগের মধ্যে দিয়ে তার লুণ্ঠন, সম্পদ লুণ্ঠন, সেটা এই সম্পূর্ণ এই গোটা যে ট্র্যাজেক্টরিটা, এই যে পর্যায়গুলো, সেই পর্যায়ের প্রত্যেকটা পর্যায়ে পুঁজির অগ্রগতি এবং পুঁজির যে চরিত্রায়ন, সেই চরিত্রায়ন তিনি করতে পেরেছেন। এবং মার্ক্স হচ্ছেন এমন একজন মানুষ যার বিশ্ববিখ্যাতটা তার ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে তিনি কিন্তু আজকের যে সমাজটা, অর্থাৎ এই যে বিশ্বায়িত পুঁজির যে সমাজ, বিশ্বায়নের কথা আমরা যদি বলি, সে বিশ্বায়িত পুঁজির জগৎটাকেও তিনি কিন্তু একটা ফোরসাইট দিয়ে তিনি ভবিষ্যৎকে দেখে যে এভাবেই পুঁজির অগ্রগতিটা হবে, এমন ধারণাটাকে খুব সুস্পষ্টভাবে দিয়ে গেছেন। সুতরাং মার্ক্সবাদ অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেটা বলতে হলে আসলে পুঁজির অগ্রগতিটা কোথাও থমকে গেছে, সেটা এগোচ্ছে না, তাহলে সেটা যতদিন পুঁজিবাদ সেটা থাকবে, তার প্রতিবাদ হিসেবে, তার প্রতিস্পর্ধা হিসেবে মার্ক্সবাদ সেটাও থাকতে হবে। এটাই যুক্তির অবতারণা, যদি যুক্তিবাদ বলতে কিছু থেকে থাকে। এখন আমরা দেখব যে সেই সময়টা কেমন ছিল। আমরা যদি দেখি যে মার্ক্স এবং এঙ্গেলস 1848 কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ইস্তাহার, তারা দুজনে মিলে সেটা রচনা করছেন, যার প্রথম লাইনটাই হচ্ছে যে সমগ্র ইউরোপ একটা ভূত দেখতে শুরু করেছে, সেই ভূতটা হচ্ছে কমিউনিজমের, সাম্যবাদের ভূত। এখন সেই অবস্থাটা কেমন ছিল, কোথায় সত্যিকারের সাম্যবাদী সমাজটা কত দূরে ছিল, কেমন ভাবে তারা বললেন, এই যে শুরুটা করলেন এবং তার পরবর্তীকালে যে একটা চমৎকার ব্যাখ্যা তারা দিলেন, সেটার বাস্তব পরিস্থিতিটা কেমন ছিল। বাস্তব পরিস্থিতিটা এমনই ছিল যেটা আমরা দেখি ফ্রেডরিক এঙ্গেলস তিনি কন্ডিশনস অফ ইংলিশ ওয়ার্কিং ক্লাস বলে তার যে মহাগ্রন্থটা আছে, তাতে সেই সময়তে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ এই যে তার শিল্প বিপ্লবের ঘটে যাওয়ার পরে শিল্প স্থাপন হচ্ছে, সেই গ্রাম থেকে শহরে একটা বিশাল সংখ্যক শ্রমিকের
যে স্রোত, এবং তারা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, আজকে যেটাকে বলা হয় যে দ্য প্ল্যানেট অফ স্লামস, তার প্রথম পর্যায়টাতে যেখানে যেখানে শ্রমিক বসতিগুলো গড়ে উঠেছিল শহরের প্রান্ত দেশে, প্রান্তিক সীমায়, সেখানে তাদের অবস্থাটা কি ছিল। এবং সেই অবস্থার সঙ্গে আজকে এই কোভিড বিশ্ব যেটাকে আমরা বলছি, অর্থাৎ এই যে মহামারী, অতিমারী, সেই সময়কার যে সমস্ত রিপোর্টগুলো খুব অদ্ভুতভাবে আমরা দেখব একটা দুটো পাশাপাশি জিনিস চলেছে। যেমন একটা পুঁজিবাদ তার জয়যাত্রা শুরু করেছে, এবং সেই জয়যাত্রার সবচাইতে বড় শোষিত অংশ হিসেবে যারা মূল্য চোকাচ্ছেন সেটা হচ্ছে এই শিল্প বিপ্লবের পরে তারা শিল্পগুলোতে নিয়োজিত শ্রমিক। এই শ্রমিক শ্রেণী তারা যে সমস্ত শ্যান্টিসগুলোতে, যে সমস্ত বস্তিগুলোতে আছেন, সেখানকার একদম চরম দুর্গন্ধময় সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে যে ভয়টা ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড পেয়েছে বারবার, সেটা সেই সময়কার গোটা মধ্য পর্বটা জুড়ে 19 শতাব্দীর দেখবো যে কলেরা, টাইফয়েড, বড় বড় মহামারী, সেগুলো বারবার সমস্ত জনসমাজটাকে বিপন্ন করেছে, গোটা ইউরোপকে বিপন্ন করেছে। এর আগের দিনের আলোচনার মধ্যে আমরা সেটা একটা বিশদভাবে বলার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে দেখব যে 1845-এ কন্ডিশন অফ ইংলিশ ওয়ার্কিং ক্লাস, ফ্রেডরিক এঙ্গেলসের বইটা পাবলিশড হচ্ছে। 1844-এ একজন মানুষ, তিনি লন্ডন শহরের একজন ব্যবহারজীবী, তিনি উকিল, এই আইনজীবী, তিনি একটা রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টটা, তার নাম ছিল এডউইন চ্যাডউইক। এই এডউইন চ্যাডউইক একটা জেনারেল রিপোর্ট অন দ্য স্যানিটারি কন্ডিশন অফ লেবারিং সেটেলমেন্টস বলে একটা রিপোর্ট তৈরি করেন। সেখানে উনি বলেন যে এই শ্রমিক বসতিগুলো কিন্তু এই যে পুঁতিগন্ধময়, এবং এখান থেকে এগুলি হচ্ছে এই সমস্ত রোগ ছড়ানোর সবচেয়ে বড় উৎসস্থল। সুতরাং সেখানে এই স্যানিটেশনটা, পরিষ্কার পরিচ্ছন্নতাটা, সেটাকে কিভাবে রাখতে পারবো, তারপরে একটা চমৎকার রিপোর্ট এডউইন চ্যাডউইক, যিনি রাজনৈতিক মানুষ ছিলেন না, তিনি নিজের আগ্রহে এই কাজটি করেছিলেন। এবং আমরা দেখব 1848-এ কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হচ্ছে। একই বছরে ইংল্যান্ডে পাবলিক হেলথ অ্যাক্ট 1848 প্রথমবারের জন্য জনস্বাস্থ্যের একটা নীতি প্রণীত হচ্ছে, কতগুলো আইন প্রণীত হচ্ছে, এবং জনস্বাস্থ্য ব্যাপারটাকে একটা মান্যতার জায়গাতে সেটা পৌঁছচ্ছে। তাহলে এইরকম একটা সময় ছিল। আমরা তারপরে যদি এগোই, তাহলে মার্কস যখন পুঁজি গ্রন্থটা লিখছেন সেই সময়টা, তার একটু পরের অধ্যায়টা, কিন্তু দেখা গেল চ্যাডউইকের যে রিপোর্টটা ছিল, সেই চ্যাডউইকের রিপোর্টটা তারপরে যে একটা পাবলিক হেলথ অ্যাক্ট তৈরি হলো 1848-এ, সেটাই কিন্তু 1853-তে গিয়ে সেই সময় ব্রিটিশ যে শাসক শ্রেণী, তারা সেটাকে নাকচ করে দিল। কারণ তারা দেখতে পেল যে অদূর ভবিষ্যতে এই জনস্বাস্থ্যটা গণস্বাস্থ্য হিসেবে তার যে অধিকারটা, সেই অধিকারটা কিন্তু সম্পূর্ণভাবে থাকবে না। কিন্তু তবুও আমাদের শ্রমিক শ্রেণীকে বাঁচাতে হবে, এবং কারণ শ্রমিক শ্রেণী বাঁচলেই তবেই এই পুঁজির অবাধ যে বিস্তার, সেই বিস্তারটা চলতে পারে। তো আমরা এখানে দেখছি, এরপরে দেখব যে পুঁজির যে নিজস্ব চরিত্রায়ন এবং তার সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলো আসছে, তার বিনিয়োগের ক্ষেত্রগুলোকে। কারণ মার্কস কিন্তু তা এটাও বলে গেছেন যে পুঁজিবাদ সেটা তার নিজস্ব উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বারবার বিপ্লব সাধন করে, তার মধ্যে একটা রেভলিউশন, এবং এই যে উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ তার যে প্রোডাকশন প্রসেস, সেই প্রোডাকশন প্রসেসের মধ্যে বারবার বিপ্লব করে নতুন নতুন পুঁজি বিনিয়োগের ক্ষেত্রকে সে প্রসারিত করে। এখন এই শিল্পীয় পুঁজিবাদ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, সেই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমটা একটা লম্বা সময় জুড়ে গোটা ব্রিটেন, যে ব্রিটেন ইউরোপের মধ্যে মহাশক্তিধর হিসেবে আসলো, এবং ওই 1850-এর দশকেই আমরা দেখতে পাচ্ছি কি করে উপনিবেশগুলো, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তারা বিভিন্ন দেশ উপনিবেশে বিস্তার করছে। সেখানে একদম আদিম সঞ্চয়নের
যে নীতি, সেই আদিম সঞ্চালের নীতিকে প্রয়োগ করা হচ্ছে এবং আস্তে আস্তে স্ফীত হচ্ছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, তার যে মুনাফা, সেই মুনাফার স্রোত সেটা অব্যাহত আছে এবং উপনিবেশগুলো থেকে যে লুটতরাজ, সেই লুটতরাজের মধ্যে দিয়ে ব্রিটিশ যে ক্যাপিটালটা, ব্রিটিশের যে সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি হচ্ছে। তো এখানে আমরা সেই সমাজটাকে যদি সাহিত্যের কিছু নিদর্শনের মধ্যে দিয়ে, নজিরের মধ্যে দিয়ে দেখি, তাহলে দেখব যে সেই সময় সাহিত্যিকদের মধ্যে 1850-এর ওই সময়টাতে যারা সাহিত্য কৃতি করছেন, উপন্যাস লিখছেন, তার মধ্যে চার্লস ডিকেন্স তার অলিভার টুইস্টি বলুন বা তার অন্যান্য উপন্যাসগুলোকে বলুন, তার দশম উপন্যাসটা খুব উল্লেখযোগ্য। সেই দশম যে উপন্যাসটা তিনি লিখলেন, 10তম উপন্যাসটা, তার নাম হার্ড টাইমস। এই হার্ড টাইমসে তিনি চমৎকারভাবে ধরলেন যে একজন এন্টারপ্রাইজিং একটা এন্টারপ্রাইজ, একটা বিজনেস অর্গানাইজেশন, একটা বাণিজ্য সংগঠন, সেই বাণিজ্য সংগঠনের মধ্যে যিনি মালিক এবং তাতে যে শ্রমিক দুটি ক্যারেক্টার আছে, সেই দুটি ক্যারেক্টারের মধ্যে সংঘাত। এবং কিন্তু চার্লস ডিকেন্স সেখানে কোনো শ্রেণী সংগ্রামের তত্ত্বকে হাজির করেননি। তিনি বলেছেন যে নতুন যে মালিকেরা, যে নতুন পুঁজিবাদীরা, এরা কিন্তু খুব অনৈতিক, এইটুকু তিনি বলেছেন। এবং একটা সমালোচনা হয়, সমালোচনার ক্ষেত্রে বার্টন রাসেল আবার সেই বার্টন রাসেল বলেন যে এখানে কিন্তু চার্লস ডিকেন্সের একটাই, এই বারবার আমি এই উপন্যাসটা পড়ি, এই উপন্যাসটা সেই সময় অন্যতম দলিল, কিন্তু এটার মধ্যে একটাই ত্রুটি, সেটা হচ্ছে সেই সময়কার ট্রেড ইউনিয়ন মুভমেন্টগুলো, অর্থাৎ ট্রেড ইউনিয়নের যে আন্দোলনগুলো, ট্রেড ইউনিয়ন যেভাবে গড়ে উঠছে, সেটা খুব একটা ভালোভাবে দেখানো হয়নি বা ট্রেড ইউনিয়নকে খুব একটা মান্যতার জায়গাতে নিয়ে আসা হয়নি। তার পাশাপাশি একই সময়ে এলিজাবেথ গ্যাস্কেল নর্থ অ্যান্ড সাউথ লিখছেন। নর্থ অ্যান্ড সাউথের মধ্যে তিনি অবশ্যই ট্রেড ইউনিয়নিস্টদের, অর্থাৎ শ্রমিকদের বিপন্নতা, তাদের শোষণ, এই শোষণের পাশাপাশি ট্রেড ইউনিয়ন, কিন্তু কোথাও তারা কোনো রকম একটা ইস্তাহার তৈরি করেননি বা মার্কসের যে এঙ্গেলসের যে ইস্তাহার, কমিউনিস্ট ইস্তাহার, তার সমর্থনে তারা দাঁড়িয়ে এই কথাগুলো লিখেছেন এমনটা নয়। যে বাস্তব চিত্র ছিল, সেই বাস্তব চিত্রের একটা প্রতিফলন তাদের উপন্যাসের মধ্যে আমরা দেখেছি। সুতরাং এই একটা অবস্থা, অর্থাৎ পুঁজি অগ্রগতি হচ্ছে, পুঁজি অনেক শক্তিশালী হচ্ছে, পুঁজিবাদ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে একটা বিপুল সংখ্যক শ্রমিক তারা আরো বেশি বেশি করে শোষিত, নিপীড়িত হচ্ছে, তাদের মধ্যে রোগ থেকে শুরু করে সমস্ত জাঁকিয়ে বসছে এবং একটা চরমতম যে তাদের যে খাবারের অভাব, সেই খাবারে অপুষ্টি, দারিদ্র এবং অপুষ্টি, এই দুটি হলো এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাসের হলমার্ক হিসেবে, তাদের লক্ষণ হিসেবে আমরা এই সময়টাকে দেখতে পাচ্ছি। এখন মার্কসের যে একদম বাস্তব যে পরিস্থিতির বিশ্লেষণ, একদম বস্তুবাদের দিক থেকে, এই বা বস্তুবাদকে তো তিনি যেভাবে পেয়েছিলেন সেটা অবশ্য জার্মান ফিলসফির থেকে, ইয়াং হেগেলিয়ান হিসেবে মধ্যে, ইয়াং হেগেলিয়ানদের, হেগেলের শিষ্য যারা, তাদের মধ্যে জার্মানিতে তার মধ্যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হচ্ছেন তার খুব অল্প বয়সে কার্ল মার্কস। সেখানে তিনি হেগেলের যে দ্বন্দ্বতত্ত্ব, সেই দ্বন্দ্বতত্ত্বটাকে তিনি আত্মস্থ করছেন, মোহিত হচ্ছেন প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে হেগেলের দ্বন্দ্বতত্ত্বের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেটাকে তিনি খুঁজে পাচ্ছেন এবং তার বিরুদ্ধে তিনি দাঁড়াচ্ছেন এবং হেগেলের তত্ত্বটাকে ঠিক উল্টো করে তিনি বসিয়ে দিচ্ছেন। হেগেল থেকে তিনি দ্বন্দ্বতত্ত্ব নিচ্ছেন এবং থিসিস অন ফয়েরবাখ যখন লিখছেন আমরা দেখি কি চমৎকারভাবে তিনি ফয়েরবাখ থেকে বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম, সেই বস্তুবাদ অর্থাৎ দ্বন্দ্বতত্ত্ব এবং বস্তুবাদকে, এই দুটি আলাদা আলাদা তত্ত্বকে তিনি একসঙ্গে মিলিয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদ অর্থাৎ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ সমাজের বিভিন্ন পর্যায়ে তার মধ্যে যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, অর্থাৎ মূল যে দ্বন্দ্ব, পুঁজি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে আন্তর সংঘর্ষ, সেই আন্তর সংঘর্ষের মধ্যে দিয়ে তার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে নতুন সমাজ, তার উত্তরণের ইতিহাস তিনি লিখলেন। তো এইটাই তার মূল উপজীব্য ছিল, তার মূল বিষয়টাই হচ্ছে, এবং তিনি নির্দিষ্ট পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি একদম বাস্তবসম্মত ব্যাখ্যা, একদম বাস্তববাদী হিসেবে তিনি কোনো রকম মোহ নিয়ে এই কাজগুলো করেননি, যেটা মার্কসের সবচেয়ে বড় কৃতিত্ব। এবং পুঁজিবাদ ধীরে ধীরে
মার্কস লিখেছেন না যে পুঁজিবাদ আসলে তার নিজেই নিজের কবরটা খোঁড়ে, অর্থাৎ তার মধ্যে অন্তর্নিহিত যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটাই বাড়তে 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 একসময় পুঁজিবাদকে নিকেশ করে। এখন এটা আজকের এই 200 বছর পরেও তো পুঁজিবাদ আরো বেশি শক্তিশালী হয়ে ভীষণভাবে মারমুখী হয়ে তার মানুষ খেকো পুঁজিবাদ সেটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে যদি জনগণকে তাদের ইতিহাস, নিজেদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে তাদের সবচাইতে সহজে নিয়ন্ত্রণ করা যায়। Keep away the people from their history and it becomes very easy to control them. অর্থাৎ তার ইতিহাসটাকে ভুলিয়ে দাও, তাহলে তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এবং পুঁজি এই সম্পূর্ণ যে গরিব মানুষ, তাদের শ্রমিক শ্রেণী, তাকে সম্পূর্ণ তো কবজা করার জন্য এই ইতিহাসকে তারা ভুলিয়ে, ইতিহাসকেই মার্কস বলেছেন ইতিহাস তো জন্ম নেয়নি। এবং আজ অব্দি অদ্যাবধি মার্কস লিখছেন যে অদ্যাবধি যত সমাজ তৈরি হয়েছে, সেই সমাজের ইতিহাসটা আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসের শ্রেণী সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উত্তরণের মধ্যে দিয়ে সেই শ্রেণী সমাজটা সামনে এসে দাঁড়িয়েছে। সেই শ্রেণী সমাজটা যেটা খুব সাংঘাতিকভাবে একটা বড় রকম শ্রম এবং পুঁজির যে মধ্যে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটাকে আরো বেশি পরিস্ফুট করছে। এরপরে আমরা দেখব যে আস্তে আস্তে এগুলো মার্কস তো থাকলেন না, মার্কস তার জীবদ্দশার মধ্যে তিনি কিন্তু কোনো সমাজ বিপ্লব দেখে যাননি। সবচেয়ে বড় আইরনিটা হচ্ছে যে মার্কসবাদ তারা সমাজ বিপ্লবের দিশারি, তার দর্শন, শ্রমিক শ্রেণীর দর্শন, সেটাকে তিনি দেখিয়ে গেলেন, লিখে গেলেন। অথচ মার্কসের সময়সীমার মধ্যে তিনি তার জীবদ্দশার মধ্যে কিন্তু তিনি কোনো সমাজ বিপ্লব দেখতে পারলেন না। সেই সমাজ বিপ্লবটা অর্থাৎ মার্কসের যে তত্ত্ব, সেই তত্ত্বের একটা সবচেয়ে ফলিত উদাহরণ হিসেবে আমরা রুশ বিপ্লব দেখলাম 1917, এবং তার মধ্যে একটা বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধ এই দ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে তুললো, এই বৈষম্যটাকে আরো বাড়িয়ে তুললো, তার মধ্যে দিয়ে আমরা দেখছি। তো এই পর্যায়গুলো খুব ইম্পর্টেন্ট, খুব বড় করে এটার প্রত্যেকটা পর্যায়কে আলাদাভাবে দেখানোর সময় হয়তো আমাদের কাছে নেই। আমরা দেখব যে পুঁজিবাদীরা তারা যখনই এই শ্রমিকদের বিদ্রোহের মুখোমুখি হয়েছে, যখনই তারা সংকটাপন্ন হয়েছে, পুঁজিবাদ যখন সংকটের মধ্যে পড়েছে, পুঁজিবাদ যখন একটা পুঁজিবাদীদের ভয়ঙ্কর উদ্বেগ এবং ত্রাসের সঞ্চার করেছে, যে এই বিপুল সংখ্যক যে শ্রমিক শ্রেণী যারা বিক্ষুব্ধ হচ্ছে, যারা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠছে, এবং সেই প্রতিবাদীটা হয়ে উঠছে কারণ তাদের কাছে একটা দর্শন হাজির হয়েছে, তাতে ভয় পেয়ে গিয়ে তারা কিন্তু আস্তে আস্তে পুঁজির ক্ষেত্রগুলোকে অন্যরকম ভাবে করেছে। আমাদের দেশে ফিরে আসি, নাহলে অনেকেই হয়তো ভাববেন যে শুধু ইউরোপের কথা, মার্কসবাদের যে নিন্দাটা করা হয় যে মার্কস আসলে ইউরোপের মানুষ এবং সুতরাং সেখান থেকে একটা বিদেশি ভিনদেশি মানুষের তত্ত্বটাকে ভারতীয় বলে চালানোর একটা চেষ্টা কমিউনিস্টরা করে। আমাদের দেশে দেখব যে এবং পৃথিবীর সমস্ত দেশে দুটো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তার মধ্যে থেকে রুশ বিপ্লব তৈরি হয়েছে, তার অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে সেটাকে চমৎকারভাবে কাজে লাগিয়ে শ্রমিক শ্রেণীর একটা উত্থান, শ্রমিক রাষ্ট্র তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু একটা দেখা গেল যে এই যে শিল্পীয় পুঁজিবাদ, এই শিল্পীয় পুঁজিবাদটা কিন্তু যে মুনাফাটা সে আগেতে পেত, অর্থাৎ এর মধ্যে দিয়ে সেই মুনাফাটা আর আসছে না, সেটা কোনো না কোনো ভাবে হঠাৎ রাতারাতি সেই মুনাফাটা কমে গেছে, কারণ কল্যাণকামী রাষ্ট্রের কথা বলা হয়েছে এবং সেখানে অর্থনীতির একটা পরিবর্তন ঘটানো হয়েছে, নীতিটার পরিবর্তন ঘটানো হয়েছে। কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ওই একদম চরমতম যে মুনাফা তৈরির যে যন্ত্রটা ছিল, এই যে একটা স্যাটানিক মেল, এই স্যাটানিক মেলটা কিন্তু অগ্রগতিটা বন্ধ হচ্ছে এবং উল্টো দিক থেকে একটা বড় প্রতিরোধী শক্তির জন্ম নিচ্ছে। এবং সেটাই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে দেখবেন যে আমরা বলেছি 1943, আগের দিনও আমরা আলোচনা করছিলাম 1943, তারপরে আমরা দেখব যে এখানে তেভাগা আন্দোলন শুরু হয়েছে, কৃষকেরা তারা দাঁড়াচ্ছেন প্রতিরোধ, এই পুঁজির বিরুদ্ধে, তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদকে ধ্বংস করার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছেন। এবং তারপরে পরেই আমরা ভারতবর্ষের ক্ষেত্রে তেলেঙ্গানা দেখছি,
আমরা 60-এর দশকে সমস্ত পৃথিবী জুড়ে এই পুঁজিবাদী ব্যবস্থার যে নির্মম শোষণের যে মুখটা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনগুলো দাঁড়াচ্ছে এবং একটা বড় রকম বিপ্লবের, সেটা ইতিমধ্যেই চীনের বিপ্লব সম্পন্ন হয়ে গেছে। কিউবার বিপ্লব, সেটা 60-এর দশকের ঠিক শুরুর মুখে 1959-এ কিউবা স্বাধীন হয়ে যাচ্ছে। সেখানে একটা সমাজতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে, একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তার এই যে উদ্দীপনা, তাদের একদম পুরো স্পাইনটা জুড়ে, তাদের মেরুদণ্ড জুড়ে যে ভয়ের যে শিহরণ, ত্রাসের যে শিহরণ, সেখান থেকে আমরা দেখব কিভাবে এটাকে ধ্বংস করার জন্য এই 60-এর দশকের শেষের থেকে আমাদের ইন্দিরার যে শাসনকাল যদি দেখি ভারতবর্ষের ইতিহাসে, সেখানেও এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য নকশালবাড়ি যদি একটা মাইল ফলক হয়, সেই মাইল ফলকটাকেও ধ্বংস করার জন্য, এভাবে আমরা বুঝে নিতে পারবো যে পুঁজি তার নতুন ভাবে একটা বিনিয়োগের ক্ষেত্র, যেখানে এই শ্রেণী সংগ্রামটার তীব্রতাটা অনেক মিটিগেটেড হয়, সেটা স্তীমিত করার জন্য যা যা করার সেটা করবার চেষ্টা করলো। একটা গ্লোবাল ক্যাপিটাল অর্থাৎ বিশ্বজোড়া যে, এবং ভারতবর্ষে তার যে অবস্থাটা, সেখান থেকে দুটো মিলেই আমরা দেখব যে আস্তে আস্তে ঘটালো। পুঁজি তার নতুন ভাবে বিনিয়োগ কোথায় হতে শুরু করলো, আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানাগুলো, সেগুলো কিন্তু খুব একটা তার থেকে কিছুটা সরে গিয়ে তারা কি করলেন, ম্যানুফ্যাকচারিং থাকলো, কিন্তু ম্যানুফ্যাকচারিংটা কোথায় গিয়ে সন্নিবিষ্ট হলো, কোথায় গিয়ে ফোকাসড হচ্ছে, ম্যানুফ্যাকচারিংটা ফোকাসড হচ্ছে শুধু ভোগ্য পণ্য উৎপাদনের জন্য। এই কনজিউমারিজম, ভোগবাদী সংস্কৃতি, সেটা কমোডিটি প্রোডাকশন, এই কমোডিটি প্রোডাকশন এবং কনজিউমারিজম, এইটাকে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাটা সম্প্রসারণ করে গোটা পৃথিবীকে একটা জায়গাতে, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা, সেটা করার দিকে তারা গেলেন। এবং তার সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তি, এই ইনফরমেশন টেকনোলজিটাকে নিয়ে আসা হলো। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রগুলো ভোগ্যপণ্য, কমোডিটি, কমিউনিকেশন, যোগাযোগের সম্প্রসারণ ব্যবস্থা, আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির মধ্যে, এবং পরিষেবা শিল্প অর্থাৎ সার্ভিস ইন্ডাস্ট্রি, এই সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে এইবারে তার পাশাপাশি যে শ্রমিক শ্রেণী নিয়োজিত হলো, এবার তার কেন্দ্রীকরণটা মুনাফার কেন্দ্রীকরণ হলো, কিন্তু পুঁজি বিনিয়োগের একটা বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। আমরা দেখবো ভারতবর্ষের ক্ষেত্রেও সেখানে একটা দিকে যেমন ন্যাশনালাইজেশন অফ ব্যাংকের কথা বলা হয়েছে, আবার ওটা দিকে ক্ষুদ্র উদ্যোগগুলোকে, স্মল ইন্ডাস্ট্রিজ গুলোকে, সেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ছোট ছোট উদ্যোগ, যেখানে শ্রেণী শোষণটা কোনো না কোনো ভাবে একটু স্তীমিত করে দেওয়া যেতে পারে, এবং যেখানে কিছুটা একটা মানবিক মুখকে দেখানো যাবে। এবং আস্তে আস্তে দেখবো যে সম্প্রসারণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখব যে 70 দশকের পরে 80 দশকের মধ্যে দিয়ে একদিক থেকে এইভাবে পুঁজিকে সম্প্রসারিত করা, তার যে নিয়োগ ক্ষেত্রগুলোকে বিকেন্দ্রিত করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা নতুন আইন তৈরি হচ্ছে, এবং সেই আইনি জায়গাটাতে হচ্ছে শ্রমিক শ্রেণীকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করা। যা যা আইন হচ্ছে, সেই আইনগুলো আগের যে সমস্ত শ্রমিক শ্রেণীকে সুরক্ষিত করার জন্য তাদের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত হয়েছিল, সেই শ্রমিক সুরক্ষা আইনগুলোকে পরিবর্তন ঘটানো হচ্ছে। একদিক থেকে একটা পুলিশি ব্যবস্থাটা, অর্থাৎ শোষণ এবং নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে আরো বেশি শক্তিশালী করে তোলা হচ্ছে। এবং তার সূত্র ধরেই আমরা দেখব যে সেখানে ওই আমেরিকার রেগান এর আমলটা, বা ব্রিটেনে মার্গারেট থ্যাচারাইট, অর্থাৎ সম্পূর্ণ তো একটা সমস্ত বিদ্রোহ, তাদের প্রতিবাদ প্রতিরোধের নিকেশ করে দেওয়ার জন্য একদম নৃশংস হামলা, সেই হামলাটাকে নামিয়ে আনা হচ্ছে। এরপরে আমরা দেখছি তার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 90 দশকে যে কাঠামোগত সংস্কারটা হচ্ছে, এটা গোটা পৃথিবী জুড়ে। অর্থাৎ এই যে এলপিজি, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যে একটা তত্ত্বকে সামনে খাড়া করা হলো, যেটা মার্কস অনেকদিন আগেই তার দূরদৃষ্টি দিয়ে দেখে নিয়েছিলেন কিভাবে পুঁজি তার নতুনভাবে বিনিয়োজিত হবে। তো সেই জায়গাটা থেকে আমরা দেখলাম যে আস্তে আস্তে এই কমে যাচ্ছে, এবং
সম্পূর্ণ আঘাতের মধ্যে দিয়ে এবার বিপর্যস্ত হচ্ছে। আমরা 80-র দশকের একেবারে শেষে গিয়ে দেখছি যে রাশিয়ার পতন। এবার যারা খুব 60-এর দশকের ভারতবর্ষের বা গোটা বিশ্বে যে আগুন খেকো বিপ্লবীরা ছিলেন, যাদের কাছে একটা স্বপ্ন ছিল, তাদের মধ্যে অনেকে হতাশাগ্রস্ত হচ্ছেন। এটা নিয়ে নয় না যে পুঁজিবাদ খুব ভালোভাবে চলছে, পুঁজিবাদ সবার সব উপকার করে দিতে পেরেছে, সেজন্য তারা আর মার্ক্সবাদের কোনো প্রয়োজন হবে না, সেটা নয়। বরং তারা পুঁজিবাদের এই অগ্রগতির পাশাপাশি কোনো মার্ক্সবাদীদের বা বামপন্থীদের একটা যে সংস্কৃতি, সেই প্রতিরোধের সংস্কৃতিটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না, অনেক বেশি বিপর্যস্ত, অবিন্যস্ত। এইভাবে একটা মানে ওই শ্রমিক শ্রেণীটার তাকে ভেঙে দেওয়া হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে এটা অসংগঠিত ক্ষেত্রের বিস্তারের মধ্যে দিয়ে হয়, এবং সেটা সব দেশে একরকম ভাবে হয়েছে এমনটাও নয়। তো তার ফলে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল প্রলেতারিয়েতের কথাটা আমরা বলতাম, যে সর্বহারা শ্রেণী, যে সর্বহারা বিপ্লবের অগ্রণী বাহিনী হিসেবে তারা একটা নেতৃত্ব দেবে যার মধ্যে দিয়ে সমাজ বিপ্লব সম্পন্ন হবে। তো সেই অগ্রণী বাহিনী, অর্থাৎ এই যে ধরে যে সর্বহারা শ্রেণী, সেই সর্বহারা অর্থাৎ প্রলেতারিয়েট, সে কিন্তু পরিবর্তিত হয়ে তাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে প্রিক্যারিয়েট। প্রলেতারিয়েট নয়, প্রিক্যারিয়েট, প্রিক্যারিয়াস সিচুয়েশন, অর্থাৎ যাদের কোনো সেই অর্থে কোনো নিয়োগকর্তা তার স্থিরতা নেই, তাদের কোনো জীবিকার স্থিরতা নেই, এবং তাদের কোনো উপার্জনেরও স্থিরতা নেই। তারা এখানে ওখানে সেখানে তাদের এই শ্রমটাকে বিক্রি করার জন্য, তাদের একটা ফ্রি লেবারকে বিক্রি করার জন্য ইতস্তত বিক্ষুব্ধ। এই চিত্রটাই কিন্তু আজকে এই করোনা বিশ্বে ভারতবর্ষের সর্বত্র যে সবচাইতে পরিব্যাপ্ত, সবচাইতে একটা প্রতিভাত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পরিযায়ী শ্রমিক, এই পরিযান, এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনটাও কিন্তু হয়েছে যখনই পুঁজি বিকেন্দ্রিত হয়েছে, তার বিনিয়োগ ক্ষেত্রগুলো বিকেন্দ্রিত হয়েছে। অর্থাৎ মার্কিন পুঁজি সেটা নিয়োজিত হচ্ছে ইন্দোনেশিয়াতে, সেখানে ওই জুতো তৈরির কারখানাতে, বা আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশে, সেখানে যে একটা একেবারে সস্তা শ্রমটাকে কিনে নেওয়া যাচ্ছে। অর্থাৎ তার ম্যানুফ্যাকচারিং কস্টটা, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, অর্থাৎ তার প্রোডাকশন হচ্ছে, সেখানে ওই সেটানিক মিলটা কোথাও থেমে যায়নি, বরং তার যে প্রোডাকশন ইউনিটস গুলোকে তারা কি করেছে, সেটাকে ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে। এবং সেই সমস্ত দেশে, উন্নয়নশীল দেশে, যেখানে গরিব মানুষরা রয়েছেন, যেখানে কোনো শিল্প বিপ্লব সমাধা হয়নি, যেখানে তারা অনেক বেশি সহজলভ্য এবং তাদের অনেক কম তাদের এই শ্রমটাকে কিনে নেওয়া যাবে। আজকে এই প্রিক্যারিয়েটদের জন্য এক সময়তে ওই যখন মার্কস এবং এঙ্গেলস তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছেন, তার আগের পর্যায়টাতে আমরা যদি এঙ্গেলসের, আসলে মার্কসকে আলাদা করে দেখাটা খুব অদ্ভুত হবে, কারণ মার্ক্সবাদের সমালোচক যারা তারা এটাও বলেছেন, তারা এই কথাটাও একটু জুড়ে দিতে চান যে আসলে মার্কস তো এই পুঁজিবাদেরই সুবিধাভোগী একটা মানুষ। কারণ মার্কস এঙ্গেলস হচ্ছে এয়ারম্যান অ্যান্ড এঙ্গেলস কোম্পানি, তাদের ম্যানচেস্টারে একটা ওই বয়ন শিল্প কারখানা বড় ছিল। তো এঙ্গেলসের বাবা তার মালিক ছিলেন, এবং এঙ্গেলসরা সে অর্থে ধনী পরিবারের সন্তান। মার্কস যখন একদম লন্ডনের চিলেকোঠায় বসে পুঁজি লিখছেন, একদম শীর্ণ, একদম দুর্ভিক্ষ পীড়িত প্রায়, সন্তানদের খেতে দিতে পারছেন না, সেই সময় ওই সমালোচকরা বলেন, আরে বাবা, ওই এঙ্গেলস যদি ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদের থেকে যে মুনাফার অংশটুকু যদি মার্ক্সকে পৌঁছে না দিতেন, তাহলে মার্ক্স তো মার্ক্সের না। সেই কথাটা তো সত্যি, কিন্তু এইভাবে ঠিক মানে একদম জবরদস্তি করে কোনো মার্ক্সের গোটা তত্ত্বকে নিকেশ করা যায় না, সেটা বোঝাই যাচ্ছে। কারণ আমরা যখন দেখছি যে সংকটে পড়ছে পুঁজিবাদ, যে চরম সংকটের অবস্থা, এখানে তো আমরা দেখছিলাম যে কিভাবে যত অর্থশাস্ত্রী রয়েছেন, যারা আর কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, যেভাবে পুঁজিবাদকে আমরা বাঁচাবো কি করে, এই সংকট থেকে তাকে উদ্ধার করবো কি করে, নতুন বিনিয়োগের ক্ষেত্রগুলো কোথা থেকে আমরা পাচ্ছি না, তারা তখন আবার ওই মার্ক্সের ক্যাপিটালটাকে নিয়ে এসে পড়তে শুরু করলেন। শোনা যায়
যে ভ্যাটিকান সিটিতে পোপও নাকি তিনি তার শোবার ঘরে টেবিলের পাশে ক্যাপিটাল গ্রন্থটাকে নিয়ে তিনিও করেছেন যে বাবা আমার এই যে সাম্রাজ্যটা, এই ধর্মের সাম্রাজ্যটা, এই সাম্রাজ্যটাকে রক্ষা করতে গেল এই যে একটা পুঁজির এই যে একটা অর্থনৈতিক সংকট ব্যাপকতম আছে, সেখান থেকে উদ্ধার কি করে আমি পাবো। একটাকে যদি আমরা দেখি একটা মাইলস্টোন, যেখানে তার যে অগ্রগতি ছিল, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রলেতারিয়েট থেকে আজকের এই প্রিক্যারিয়েটেড যাত্রার মধ্যে দিয়ে সে নিজেকে যত সংহত করেছিল, তার যে মুনাফার বৃদ্ধি ঘটিয়েছিল, একটা ম্যাক্সিমাইজেশন অফ প্রফিটের তত্ত্বকে সামনে এনেছিল, সেটাও ধাক্কা খাচ্ছে। এবং এই কথাটাই কিন্তু মার্ক্সবাদের মর্মবস্তু, অর্থাৎ পুঁজিবাদের ভেতরের অন্তর্দ্বন্দ্বগুলোই তাকে কুড়ে কুড়ে খায়, তাকে ক্ষয়প্রাপ্ত করতে থাকে। এবং আজকের পুঁজিবাদ সেই সংকট থেকেই কিন্তু, এবং এই যে সঙ্গে সঙ্গে আমরা দেখছি করোনা বিশ্বে কি হচ্ছে, পুঁজিবাদ যে উৎপাদন করবে উৎপাদিত সামগ্রী, সেই উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে উৎপাদনের উপকরণ হিসেবে সবচেয়ে অগ্রাধিকার কার? পুঁজির অগ্রাধিকার। সেই পুঁজির এবং এই যে শ্রেণী শোষণ যে চলবে, এই যে শ্রেণী সমাজ, তার যে শ্রেণী শোষণ, তার মূল এই যে উৎপাদনের উপকরণের মধ্যে তার একটা পুঁজির বিনিয়োগ, তার অগ্রাধিকার, এবং সেই এই যে মুনাফার পাহারাদার হিসেবে একটা রাষ্ট্র চাই, সে মুনাফার পাহারাদারি করবে। এবং যদিও বলা হয় যে সামন্ততন্ত্র থেকে যখন পুঁজিবাদে আমরা চলে এলাম, সেটা অনেক উন্নত অবস্থাটা, কিন্তু আসলে ওই মূলে গিয়ে দেখব যে পুঁজিবাদও তার যে হেজিমনি, তার যে আধিপত্যটা তৈরি করে, সেই মনোজগতের আধিপত্য, তার যে শাসন এবং শোষণের যে দর্শন, সেই দর্শনটা কিন্তু মনোজগতের একটা তার আধিপত্য বিস্তার করে। এবং সেখানেও সে ব্যবহার করে হচ্ছে ফ্যান্টাসি অ্যান্ড ফেটিসিজম, অর্থাৎ সে একটা কল্পিত একটা ভোগবাদী সমাজ, যেখানে সবাই নাকি সুখে থাকবে, সুখের রাজত্ব স্বর্গ তৈরি করবে। তার সঙ্গে সঙ্গে ফেটিসিজম, অন্ধভক্তি, কনজিউমার আর্টিকেলস গুলো, কমোডিটির প্রতি ফেটিসিজমের থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে পৌরাণিক যুগের ফিরে যাওয়া এবং পৌত্তলিকতা। আজকের এই যে যখনই পুঁজি তার বিশ্বজনীনতার কথা বলে সে যখন বিকেন্দ্রিত হয়েছে, সে ব্যাপক সংখ্যক শ্রমিকের বাহিনী, তাদের যে এই যে প্রব্রজন তৈরি হয়েছে, এই যে পরিযান, যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখব যে সেখানে সবচাইতে নতুনভাবে এই মাইগ্রেশন, যারা মাইগ্রেটেড ওয়ার্কফোর্স, তারা বিভিন্ন দেশে যে কাজ করছেন, তারা তাদের শ্রমটাকে বিক্রি করবার চেষ্টা করছেন, নিজেদের দেশে তাদের শ্রম কেনবার কেউ নেই, তারা আমেরিকায় যাচ্ছেন, বা মেক্সিকো থেকে নদী পার হয়ে গুলি খেয়েও তারা আমেরিকাতে, এবং আমেরিকা ইন্ডাস্ট্রিগুলো সেই মেক্সিকান শ্রমিক, হিসপ্যানিক শ্রমিকগুলোকে নিয়ে তারা তৈরি হয়েছে বা সবচেয়ে মুনাফা বৃদ্ধি করেছে। তো আমরা এইখান থেকেই দেখব এই যে সঙ্গে সঙ্গে যে শোষণতন্ত্রের অবিরাম বিস্তার হয়েছে, যেটাকে অবাধ একটা বিস্তার তৈরি হয়েছে, সেখান থেকেই কিন্তু এই প্রিক্যারিয়েটের অস্তিত্ব, এবং সেখানেও কিন্তু এদেরকে কন্ট্রোল করার জন্য, তাদের ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে কন্ট্রোল করার জন্য ওই ফেটিসিজম অ্যান্ড ফ্যান্টাসি, ওই পৌত্তলিকতা এবং পৌরাণিক বিষয়গুলোকে নিয়ে আসা, অর্থাৎ অন্ধবিশ্বাসকে, এবং তার উপর একটা পুলিশি শাসন, নিয়ন্ত্রণ, তারা যাতে বিদ্রোহ না করতে পারে, এইভাবে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। সেটাও কিন্তু আজকের পৃথিবীতে খুব চমৎকারভাবে এই পরিযায়ী শ্রমিকদের যে বিরাট যে পরিযান, একটা রিভার্স মাইগ্রেশন, এই রিভার্স মাইগ্রেশনটা মধ্যে দিয়ে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এখন এটা তো সংকট। আমরা তো বলেছি মার্ক্সবাদ তো স্বপ্ন দেখা দেয়, মার্ক্সবাদ তো শুধু সংকটের ব্যাখ্যা দেয় না, মার্ক্সবাদ তো এই সংকট থেকে উত্তরণের রাস্তাটুকু দেখায়। তো উত্তরণের রাস্তাটুকু কোথা থেকে হবে? আমরা তো এই বিক্ষিপ্ত বিপর্যস্ত যে শ্রমিক বাহিনী, এই যে পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিক কিন্তু এই যে ছবিটা, এই যে ক্ষুধার সাম্রাজ্যের মানচিত্রের বিস্তার, এবং এই পরিযায়ী শ্রমিক, এরাই কিন্তু প্রিক্যারিয়েট, চার্টিস্টরা এবং সোশ্যালিস্টরা, তারা মিলে কিন্তু ওই 19 শতাব্দীর মধ্যভাগে
যে মার্কসের যে তত্ত্ব, সেই তত্ত্ব বিশ্বটাকে তৈরি করার আন্দোলন দুদিক থেকে চার্টিস্টরা এবং সোশ্যালিস্টরা, তারা দুটো সমাজ মানে দুটো শ্রেণীর মধ্যে দিয়ে এসেছে এবং তারা তাদের একটা সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে একটা তত্ত্ব বিশ্ব তৈরি হয়েছিল। আজকে এই পরিযায়ী শ্রমিকেরা, তাদেরকে সংগঠিত করার কাজটা, কারণ তারা সবচেয়ে বেশি এই শ্রমিক, এই মাইগ্রেটেড ওয়ার্কার্স, তারা যে আজকে দেখছিলাম না যে বলা হচ্ছিল যে তাদের বাড়ি ফেরানো হবে, তাদের শ্রমিক ট্রেন দেওয়া হচ্ছে, সে শ্রমিক ট্রেনগুলো এখন সেখানে টাকা নেওয়া হবে, এটা নিয়ে চরম বিতর্ক হচ্ছে, সবাই প্রতিবাদ করছি আমরা। অভুক্ত, নিরন্ন, সবচেয়ে মার খাওয়া মানুষগুলো, যারা একেবারে নিঃস্ব মানুষগুলো, তাকে সে কোথা থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিটের টাকাটা জোগাড় করবে, তারপরে আরো 50 টাকা থেকে বেশি দিতে হবে। সেখান থেকে এই আন্দোলনটাকে কোথাও না কোথাও তাকে একটা জায়গায় মাত্রা দিয়েছে, অন্তত সামান্য হলেও সেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 85% ভাড়া তারা বহন করবেন এবং এখানে তার ব্যয় ভারের 15% রাজ্যকে নিতে হবে। কিন্তু তবু আমরা দেখছি যে আজকে 5টা ট্রেন, শ্রমিক ট্রেন, সেটা বিহারের যে শ্রমিকেরা, পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে ছিলেন, তারা ফিরছেন, সেই ফিরতে পারছেন না, কারণ বিহারের সরকার সেটার ছাড়পত্র দেয়নি। অর্থাৎ নীতিশ কুমার, অর্থাৎ এই যে সংকট, এই সংকটের মধ্যে দিয়ে এই পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, এই যে শোষণতন্ত্র, তার চরম যে নির্মম এবং নিষ্ঠুর যে রূপটা, সেটাও কিন্তু সবার কাছে খুব চমৎকারভাবে এটা উন্মোচিত হয়ে যাচ্ছে। এই রিয়ালিটিটাকে ধরেই আমাদের এগোতে হবে এবং এটাই সময় যখন এই যে চরম আজকের করোনার পরবর্তী বিশ্ব কিন্তু একটা অন্য বিশ্ব, যেটা কমরেড দীপঙ্কর খুব চমৎকার ভাবে বলেছেন, যে সেই বিশ্বটা কিন্তু আমরা দেখব যে আরো বেশি বেশি করে শ্রমিকের যে তার যে বার্গেনিং ক্যাপাসিটি, সেটাকে আরো কমিয়ে দেওয়ার চেষ্টা হবে, শ্রমিকের সংখ্যাটা কমিয়ে দেওয়ার চেষ্টা হবে। এই প্রিকারিয়েটরা করে আবার কাজে ফিরতে হয়তো পারবেন না এবং গোটা ব্যবস্থাটাকে হয়তো এই নতুন পুঁজিবাদটাকে সামনে আনার চেষ্টা হবে। সুতরাং যদি আঘাত দিতে হয়, তাহলে এই সময়তেই অনেক বেশি বেশি করে এই বিপর্যস্ত, বিক্ষিপ্ত যে শ্রমিক বাহিনী রয়েছে, শ্রমিক শ্রেণীটা রয়েছে, অথচ সে ক্ষিপ্ত, সে প্রতিবাদী, সে প্রতিরোধের জায়গায় যাচ্ছে, সে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছে, এই সময়টাই হচ্ছে মাহেন্দ্রক্ষণ। এই সময়টাকে যদি আমরা হাত ছাড়া করি, তাহলে কিন্তু আগামী দিনের এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। অর্থাৎ আবারও সেই বিক্ষিপ্ত, বিপর্যস্ত, প্রতিবাদী, প্রতিরোধী শ্রমশক্তিটা, তাকে একটা জায়গায় নিয়ে আসা, তার মধ্যে দিয়ে একটা দর্শনকে তার কাছে নিয়ে যাওয়া, তাকে কাজটি আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমার মনে হয় আজকে কার্ল মার্কসের 202তম জন্মবার্ষিকী, সেই বার্ষিকীতে যদি বিপ্লবী মার্ক্সবাদ এবং বিপ্লবী কমিউনিস্ট তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাকে গ্রহণ করার জন্য একটা স্পর্ধা লাগবে, একটা প্রত্যয় লাগবে। সেই প্রত্যয়ের উৎসমুখ, সেটা অবশ্যই সেই প্রত্যয়ের ভিত্তি মার্ক্সবাদ, এবং সেইভাবেই মার্ক্সবাদ আজকে সবচাইতে অভ্রান্তভাবে আমাদের এই গোটা চিত্রটাকে বুঝে তার গতিমুখটাকে পরিবর্তন করার জন্য, শোষণের গতিমুখটাকে পরিবর্তন করা এবং মনোজগৎটাকে, তার ওয়ার্ল্ড অফ আইডিয়াসটাকে পরিবর্তন করা, সেখানে এই ফ্যাসিবাদ এবং বর্ণবৈষম্যর মধ্যে যারা ছিলাম না, শেষটা এইভাবে যদি করা যায় যে আজকে বরিস জনসন তো আমাদের আমেরিকার ট্রাম্প বা মোদি তারই দোসর, সবচেয়ে কট্টর, দক্ষিণপন্থী, নিষ্ঠুর, নির্মম শাসক। সে কোভিডে আক্রান্ত হলো। এবার সে জীবন মৃত্যুর মধ্যে, তার দোলাচলের মধ্যে সে যখন সুস্থ হয়ে ফিরছে, তখন সে কৃতজ্ঞতা জানাচ্ছে কাকে? 2জন নার্সকে, বলছে 48 ঘন্টা ওই জীবন মৃত্যুর সঙ্গে যখন আমার টানাপোড়েন চলছিল, 48 ঘন্টা 2জন মহিলা নার্স তারা সেখানে সারাক্ষণ দাঁড়িয়ে আমাকে বাঁচিয়েছেন। এর মধ্যে এরা সবাই কিন্তু পরিযায়ী শ্রমিক। একজন নিউজিল্যান্ডের মানুষ,
আর একজন নিউজিল্যান্ডের নাগরিক, আর একজন হচ্ছে পর্তুগালের নাগরিক। এই ধরনের, তার মধ্যে যদি আমরা তার শ্রমিকের যদি স্তরগুলোকে দেখি, তার যে শ্রেণী চরিত্রগুলোকে দেখি, তাহলে দেখবো সেখানে শ্রেণী চরিত্র নয়, তার তার চরিত্রটা, তার চরিত্র লক্ষণগুলো কি আছে। একটা হচ্ছে জেন্ডার্ড, মহিলা, ফেমিনাইজেশন অফ দ্য ওয়ার্কফোর্স, মহিলারা রয়েছেন। তার মধ্যে একটা রেসিস্ট ভাব আছে, কারণ অন্য রেস থেকে আসা, অন্য একটা রেস থেকে তারা, তাদের গায়ের চামড়ার রং আলাদা, তারা অন্য দেশের মানুষ, এরা ঠিক ওই ককেশন একদম কঠোর ইউরোপের কেন্দ্রস্থলের মানুষের মতো নয়, এবং এরা সবচেয়ে বিপর্যস্ত, তারা নিজের দেশে কাজ খুঁজে পাননি, তারা, অর্থাৎ এরাই কিন্তু এই যে ব্যবস্থাটা, অর্থাৎ আজকে গ্লোবাল হেলথ ইন্ডাস্ট্রি, তার মধ্যে যারা কাজ করছেন, তার মধ্যে এই ধরনের বর্ণ বৈষম্য, তাদের উপর নিপীড়ন, তাদের একটা জেন্ডার্ড অস্তিত্ব, অর্থাৎ মহিলাদের সংখ্যা বেশি, সুতরাং তাদের কাজের ক্ষেত্রে তাদের যৌন নিপীড়ন তার শিকার হতে হয়, এবং সবচেয়ে কম পয়সায় তাদের কাজ করানো যায়। তো এই ব্যবস্থাটাকে একটা কিন্তু করোনা, সে এই দেওয়ালগুলোকে ভেঙে দিয়েছে। সে বলা হচ্ছে যে করোনা নাকি কোনো ক্লাস ক্যারেক্টার নেই, সবাইকেই প্রভাবিত করছে। বরিস জনসনও আক্রান্ত হচ্ছেন, ভারতবর্ষের ডাক্তারও আক্রান্ত হচ্ছেন, গ্রামের মানুষও আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এবং অদ্ভুতভাবে ব্রিটেনের NHS এ, ন্যাশনাল হেলথ সার্ভিস, সেখানে যে প্রথম 10 জন যারা করোনা আক্রান্ত হয়ে যে ডাক্তাররা ভিনদেশী, সেই ভিনদেশী মানুষরা তারা কাজের সূত্র ধরে সেখান থেকে তারা বেঁচে থাকার উপকরণ জোগাড় করতে গিয়েছিলেন। তো এই যে সংকটটা, এটা কিন্তু এত টেন্টেকলস এর মতো, মানে মাল্টিপল হেডস, তার হাইড্রা হেডেড, হেডলেস, হিডলেস, হাইড্রা হেডেড, যে সমস্ত যতভাবে তার টেন্টেকলস গুলো, তার সুঁড়গুলো, সেগুলো বিচ্ছিন্নভাবে পুঁজিবাদ এইটাকে উপজীব্য করে চলেছে, এবং এটা কিন্তু তাকে, তার স্টেবিলিটিটাকে খুব বেশি শক্তিশালী করবে না, এবং ততক্ষণ করবে না যতক্ষণ সেটাকে চালনা করার জন্য একটা মার্ক্সবাদী অভিজ্ঞা নিয়ে সেখানে বহু মানুষকে তার চরমতম জীবনপণ করে সেই মানুষগুলোকে সংগঠিত করা, প্রত্যাঘাত দেওয়ার জন্য তৈরি হতে হবে। না হলে মোদি আজকে যেভাবে ব্যবহার করছেন এই করোনা সংকটটাকে, সে সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট যে তার লজিকটা রয়েছে, সেখানে সাম্প্রদায়িকতার যে বাতাবরণটাকে, তার এই শারীরিক দূরত্বটাকে, যেমন চমৎকারভাবে দীপঙ্কর লিখছেন যে শারীরিক দূরত্বটাকে অস্পৃশ্যতার জায়গাতে নিয়ে যাওয়া, সে সাম্প্রদায়িক সংস্কৃতি এবং সাম্প্রদায়িক রাজনীতিটাকে প্রসারিত করার জন্য কাজে লাগাচ্ছেন, উল্লসিত হচ্ছেন লকডাউনের মধ্যে দিয়ে। তাকে এটা করতে দেওয়া যাবে না, তাকে তার বেনিফিটটা তাকে নিতে দেওয়া যাবে না, উল্টো দিকে সংহত হলে আজকে এই তাদের দিন ঘনিয়ে আসা আর দুরাস্ত নয়। এবং আমি শেষ করব, আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে তো আমরা কালচার, সংস্কৃতি, এই সব কথা বলতে গিয়ে রবি ঠাকুর ছাড়া আমাদের চলে না। তো রবি ঠাকুরের একটা গান আছে, আমার মনে হয় সেটা খুব বড় রকম একটা প্রাসঙ্গিক, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। রবি ঠাকুর লিখছেন, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তাকে সরতে হবে। তো আজকে এই পথ জুড়ে যদি দাঁড়িয়ে থাকে, এই ঠাড়ার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই শ্রমিকের প্রতিরোধটাকে ব্যাহত করা, বিপর্যস্ত করার চেষ্টা করে, তাকে সরতে হবে। আর যদি বাধা দেয় তাহলে তাকে মরতে হবে। এরকমই একটা পরিবেশের মধ্যে আমরা আছি, এবং এই পরিবেশটাকে নিজেদের দিকে টেনে আনা, শ্রমিকের স্বার্থের অগ্রাধিকার দেওয়া, গরিব মানুষের অগ্রাধিকারটাকে পুঁজির অগ্রাধিকারের ওপর স্থাপন করার একটা চমৎকার সুযোগ আমাদের কাছে আছে, এবং সেটাকে সদ্ব্যবহার করাটাই আজকের শপথ হওয়া উচিত। এই বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বক্তব্যটা শেষ করছি। যদি কোনো